ব্যাহত পরিণতি হচ্ছে ভাঙ্গ। এদিকে বিজয় সমাবেশকে সফল করতে নানা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত করা হয়েছে রাজধানীর প্রধান সড়কগুলো। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ চিরদিনের জন্য জনগণের মন থেকে উঠে গেছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দুঃসময়ে দলের জন্য নিবেদিত প্রাণ নেতাকর্মীদের নিয়ে দল পুনর্গঠনের কাজ করার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব আওয়ামী লীগের গত ১০ বছরের মেয়াদকে ৭২ থেকে ৭৫-এর পুনরাবৃত্তি বলে উল্লেখ করেন। দেশের উন্নয়নের ভিত জিয়াউর রহমান রচনা করে গেছেন বলে দাবি করেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধ হয়ে সারা দেশের মানুষকে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করার আহ্বান জানান তিনি। অন্যদিকে বিএনপিকে টিকিয়ে রাখতে হলে নিবেদিত নেতাকর্মীদের নিয়ে দল পুনর্গঠনের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। হতাশার কোনো জায়গা নেই। নির্বাচন একটা কাজ করেছে, আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে দেশের থেকে মুক্ত করতে হবে, আমাদের ভাইদেরকে মুক্ত করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। তেজি এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা আমাদের পদ আমরা ছেড়ে দিতে হবে তরুণদের জন্য। যারা মানুষের ভোটাধিকার হরণ করেছে তাদের পরিণতি খারাপ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। সন্ধ্যায় নির্বাচন পরবর্তী ঢাকা ৬ আসনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এগুলো করেছে তাদেরকে আমরা ওয়ার্নিং দিচ্ছি, আমরা কসম খাচ্ছি আজকে যে তোমরা যারা এই দেশের মানুষকে মনে করো যে পরাধীন করে তোমরা সবকিছু লুটপাট করে ভালো থাকবে, জানিয়ে দিচ্ছি এটা বাংলাদেশ। বাংলাদেশে এইগুলো করে কেউ পার পাবে না, কেউ পার পাবে না, কেউ পার পাবে না। ভারতীয় কোম্পানির সরবরাহ করা লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলগুলো নষ্ট থাকায় আগামীকাল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে ভিটামিন এ ক্যাপসুলের নমুনা দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলগুলো মুম্বাইয়ের সফলেসুল কোম্পানি সরবরাহ করেছিল। অন্যদিকে বাংলাদেশের গ্লোব কোম্পানির সরবরাহ করা নীল রঙের ক্যাপসুলগুলো ভালো আছে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ভারতীয় কোম্পানিকে কাজটি দিতে চায়নি, তারা মামলা করায় সরকার তাদের কাজটি দিতে বাধ্য হয়েছিল। শিগগিরই ভালো ক্যাপসুল সংগ্রহ করা হবে এবং নতুন তারিখ ঘোষণা করে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান মন্ত্রী। শনিবার দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হওয়ার কথা ছিল। এই ক্যাপসুলের এই যেভাবে বোতলজাত করা আছে আমরা দেখতে পেলাম যে এই ওষুধগুলো একটার সাথে আরেকটা লেগে আছে। সতর্কতা হিসেবেই আমরা এটা তারিখটা আমরা স্থগিত করেছি। খুব দ্রুত আমরা নতুন তারিখ দিব। এই ইন্ডিয়ান কোম্পানিকে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা পারমিট করতে চাইনি, যেটা ওরা আদালতে মামলা করে এই প্রকিউরমেন্টের জন্য তারা বাধ্য করেছে আমাদের। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আছেন কামরুল ইসলাম চৌধুরী, আছেন জুনায়েদ হালিম। আলোচনায় যেতে চাই, শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী যে পদক্ষেপ, সংসদে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন এবং সেই নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র কেনা, সেটি বিতরণ করা, সেটি জমা দেওয়া, এই কাজগুলো শুরু হয়ে গেছে এবং অতি শিগগিরই আমরা যতদূর জানি যে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। প্রশ্ন হচ্ছে যে ৪৩টি নারী আসন ক্ষমতাসীন আওয়ামী লীগ পাচ্ছে এবার হিসেব অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, এবং এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলা হচ্ছে যে এই সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এর আগে যে বিষয়গুলো ছিল যে তদবির বা সুপারিশ গ্রহণ করা হতো এবং এসবের বলেই নারীদের এমপি হওয়ার সুযোগ দেওয়া হতো, এবার সেটি থাকছে না। তৃণমূলে সুপারিশ নিতে হবে, অর্থাৎ তৃণমূল থেকে তাদের জন্য সুপারিশ আসতে হবে। কামরুল ইসলাম চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রেখে এই সংসদে সংরক্ষিত নারী আসনগুলো বন্টন করা হয়?
প্রথমত তো যারা আসন বেশি পাবেন সেই আসন অনুযায়ী তাদের সংরক্ষিত নারী আসন, যেমন 300 আসন, 300 আসনের মধ্যে প্রতি 50 জন হচ্ছে, তার মানে হলো 6টা করে, 6 জন যদি থাকে একটি রাজনৈতিক দলের, তিনি একটি আসন পাবেন সংরক্ষিত নারী আসনের। সেই হিসেবে কিন্তু বন্টনটা হয় 530। হ্যাঁ, তো সেই হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ শাসক দল তারা পাচ্ছে হচ্ছে 43টা আসন। এখন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিপূর্বে সংসদে তারা নারী আসন ক্ষেত্রে ওই যে যেটি সোনিয়া বলছিলেন যে তদবির এবং নানা রকম চাপের মধ্য দিয়ে তাদেরকে দেওয়া হতো, এবার তারা যদিও আগ্রহটা অনেক বেশি এবং মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি এবং তারা মনোনয়ন ফর্ম নিয়েছেন 30,000 টাকা করে জমা দিয়ে, সেই হিসেবে তাদের তৃণমূলের যে এলাকার অর্থাৎ ওই যেই 6টি আসন থেকে তিনি প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, সেই 6টি আসনের অর্থাৎ সরাসরি নির্বাচনে যে 6টি আসন থেকে তাকে মনোনীত করা হবে, সেই 6টি আসনের যারা নেতা আছেন দলের তারা নির্ধারণ করবেন, অর্থাৎ ওই তৃণমূলের সেই নেতারা নির্ধারণ করবেন ব্যালটের মাধ্যমে যে 3 জনের নাম, যেটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজ বলছিলেন যে প্রত্যেকে 3 জনের নাম তারা সুপারিশ করবেন। তৃণমূল থেকে 3 জনের নাম সুপারিশ আকারে কেন্দ্রে আসবে, সেখান থেকে বাছাই করে দেওয়া হবে। এবং আরেকটি কথা বলা হয়েছে মাহবুবুল হানিফ সাহেব যে তাদের কাছে যে জরিপের রিপোর্ট আছে সেই রিপোর্টের সঙ্গেও এটা মিলিয়ে দেখা হবে, অর্থাৎ সেইভাবে তারা সেটা বন্টন করবেন। তো এই বন্টন ব্যবস্থাটার মধ্যে হয়তো পোড় খাওয়া রাজনীতিক, যেমন নারী রাজনীতিক যারা মাঠে সক্রিয় ছিলেন অথবা বিভিন্ন শ্রেণী পেশায় যারা অগ্রসর ছিলেন এবং যারা সোচ্চার ছিলেন, সেই মানুষগুলোকে হয়তো মূল্যায়ন করা হবে, বিবেচনা করা হবে। তবে ইতিপূর্বে আমরা দেখেছি যে সংসদে বেশ কয়েকজন নারী সংরক্ষিত আসন থেকে গিয়ে তারা কিন্তু সরব ভূমিকা রেখেছিলেন, খুবই ভালো বক্তব্য রেখেছিলেন, তাদেরকে হয়তো মূল্যায়ন করা হবে। আবার নতুনদের মধ্যে যাদের সেই রকম সম্ভাবনা আছে তাদেরকে হয়তো মূল্যায়ন করা হবে। কারণ হচ্ছে কি যে সংসদীয় রীতি, এটা তো হলো আইনসভা, আইনসভায় আইন প্রণয়ন কার্যাবলীতে যারা পারঙ্গমতা দেখাতে পারবেন সেই রকম সক্ষম যোগ্য প্রার্থীদেরকে বিবেচনা করা হবে, এটাই থাকবে প্রত্যাশা। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এবার যে সংসদ, সেই সংসদে কিন্তু অপোজিশন নেই বললেই চলে। তো সেখানেও একটু যারা ক্রিটিক্যাল লেন্স দিয়ে দেখতে পারেন, অর্থাৎ এই যে আইনগুলো প্রণয়ন করবার সময় আইনের ফাঁক ফোকরগুলো যারা খতিয়ে দেখতে পারেন, তলিয়ে দেখতে পারেন, অর্থাৎ একটা আইনের শুদ্ধতা, ঋজুতা এবং ভালো মন্দ, দূরপ্রসারী চিন্তা অথবা সংসদীয় ডিবেটে অংশ নেওয়া, কারণ সংসদটাকে প্রাণবন্ত তো রাখতে হবে। যে কয়দিন এই সংসদের মেয়াদ আছে সেই কয়দিন বা যে এই যতদিন এই সংসদ থাকবে সেই কতদিন যেন সংসদটা ফাংশন করে এবং ডিবেটগুলো যেন এনরিচড হয়। তো সেই রকম কোয়ালিটি সম্পন্ন মানুষ যেন মনোনয়ন পান, সেই বিবেচনাটাও হয়তো মানে নিজেদের মধ্যে আসলে কোনো একটি আইন সম্পর্কে কিংবা কোনো একটি সরকারের নতুন কোনো পদক্ষেপ সম্পর্কে নির্দেশনা বা যেমন সে ডেল্টা প্ল্যানের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই যে ডেল্টা প্ল্যানটা কি, ডেল্টা প্ল্যানটা আমরা কিন্তু পাবলিক পার্লের মধ্যে সেই রকম ডিসকোর্স আমরা দেখি নাই। এটা নিয়ে বিতর্ক, জাতীয় বিতর্ক, যে সেই বিতর্কটা হয় নাই। 100 বছরের একটা পরিকল্পনা তৈরি করা হলো, এই পরিকল্পনাটার মধ্যে কি আছে, এর দুর্বলতা কি, এর যে অ্যাজামশনগুলো আছে, হ্যাঁ, সেই অ্যাজামশনগুলো কতটা শক্তপোক্ত, সেগুলো কি গবেষণার মাধ্যমে স্থির করা হয়েছে কিনা, অর্থাৎ যাচাই বাছাই করা। একটা 80 বছরের 100 বছরের পরিকল্পনা যখন আমি নেব তখন আমি কি দূরপ্রসারী চিন্তা করতে হবে। 100 বছর 2100 সালের বাংলাদেশ কেমন হবে, এই ধরনের আইনগুলোর ক্ষেত্রে বা এই ধরনের নতুন কোন সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে সংরক্ষিত নারী আসনের যারা সদস্য রয়েছে তারাও ভূমিকা রাখবেন এবং তারাও দিক নির্দেশনামূলক, সমালোচনামূলক আলোচনা করবেন। নির্বাচিত যারা সংসদ সদস্য রয়েছেন, জুনায়েদ হালিম, জানতে চাই যে তারাই আসলে কতটুকু ভূমিকা রাখতে পারেন সরকারি দলে থেকে বা
ক্ষমতায় থেকে তারা আসলে নিজেদের দলের মধ্যে কি সেই ধরনের মতামত দেওয়ার অধিকার বলবো না, সেই সাহসটুকুন রাখেন কিনা আপনার কাছে? সেখানে এই সংরক্ষিত নারী আসনের সদস্যদের কাছে আমরা কতটুকু সেই ভূমিকা আশা করতে পারি? দেখুন, মানে আমরা যে আইডিয়ালিস্টিক যে চিন্তাটা করি, যে ডেমোক্রেসির যে আইডিয়ালিস্টিক চিন্তাটা আছে, সেটা যে মানে সংসদ সদস্যদের যে ভূমিকা বা অবস্থান হওয়া উচিত বা তাদের যে দায় দায়িত্ব কর্তব্য হওয়া উচিত, সেটা কিন্তু আমাদের দেশে যে পার্লামেন্টারি ডেমোক্রেসিটা আমরা অনেকদিন যাবতীয় প্র্যাকটিস করছি, সেখানে কিন্তু সেই সুযোগটা যথেষ্টই সীমিত। দেখেন, আমাদের এখানে কোনো ক্রিটিক্যাল বিষয়ে দলের বিরোধী পক্ষে বা মতের বা দলীয় সিদ্ধান্ত যেই রকমভাবে সংসদে পেশ করা হয়েছে, একটা বিল আনা হয়েছে, সেই বিলের নানা বিষয়ে যদি কারো দ্বিমত থাকেও কোনো একজন সদস্যের বা একাধিক সদস্যের, তারা কিন্তু যখন এটা ভোটের প্রশ্ন উঠে, ভোটাভুটিতে যায় পাশ করার বিষয়ে, যেটা মানে নিয়ম সেটাই, সেখানে কিন্তু তাদের পক্ষে মানে ফ্লোর ক্রস করে এগেনস্ট ভোট দেওয়াটা সম্ভব হয় না। সেটা দিলে কিন্তু তার সদস্যপদই খারিজ হয়ে যায়। তো এইরকম একটা পরিস্থিতিতে আসলে যে কোনো বিষয়ে মানে অ্যাবসলিউট অপোজিট স্ট্যান্ড নেওয়ার সুযোগটা আসলে নেই। কিন্তু কেউ যদি চায় যে কোনো একটা প্রস্তাব বা আলোচনা যখন হচ্ছে, তখন তার নিজের মতামতটা কিন্তু দেওয়ার পরিস্থিতিটা আছে, এবং সেটা কেউ সাহস করে দিলে, সেটা মানে সংসদে সেই বক্তব্যটা দিলে পরে সেটা অ্যাপারেন্টলি দলীয় অবস্থানের চেয়ে ভিন্ন রকম হলেও কিন্তু সেটা আলোচনার রেকর্ড হিসাবে থাকে, এবং সেটা কিন্তু মূল যেই প্রস্তাবটা দলীয়, তখন সংশোধনের বা পুনঃবিবেচনার বা ভিন্ন চিন্তার একটা স্কোপ তৈরি হয়। এবং আমরা ইতিপূর্বে আমাদের এই যে বিগত সংসদ গেল, সেই সংসদও কিন্তু এরকম আমরা দেখেছি যে নিজেদের বিরোধ বা নিজেদের মধ্যে এই বিষয়ে মতানৈক্য থাকার কারণে বিষয়গুলি মানে চূড়ান্ত হয়নি, ফেরত গিয়েছে, আবার নতুন করে সেগুলির প্রস্তাব সংশোধিত হয়ে গিয়ে পার্লামেন্টারি কমিটির মাধ্যমে গিয়ে ফাইনালি গিয়ে আবার হয়তো পাস হয়েছে। সেই বিষয়টা কিন্তু আছে। আমাদের অ্যাবসলিউট অবস্থানটা নেই, কিন্তু ইফ সামওয়ান অর সাম গ্রুপ যে কেউ সেটা কিন্তু করতে পারে, এবং সেইটা সেইরকম একটা ভূমিকা নিলে সেটা যে কার্যকর ফল দেয়, সেটার উদাহরণ কিন্তু আমাদের কাছে আছে। সুতরাং মানে স্কোপ আছে। এখন কে কতটা স্কোপ নিজে যে মানে এমপি, সেই এমপি তার নিজের কতটা মানে আত্মসম্মানের জায়গা আছে, তার কত দায়বদ্ধতার জায়গা আছে, তার কমিটমেন্টের জায়গা থেকে, এবং সে যদি অনেস্ট অ্যাপ্রোচ নিয়ে কোনো একটা বিষয় ক্রিটিক করে, আমাদের অভিজ্ঞতা হলো যে সেই ক্রিটিকটাকে অ্যাবসলিউটলি থ্রোন আউট করা হয় না, এবং এই সুযোগটা প্রত্যেকটা এমপি নিতেই পারে। আর যেটা বলেন যে কোয়ালিটি, কামরুল ভাই যে বিষয়টা বললেন যে কোয়ালিটি পিপল হু উইল ডিসকাস অ্যান্ড ফাইনালাইজ মেটিকুলাস অ্যান্ড ওভারঅল ভিউতে, যেটা মাল্টিফোকাল মাইন্ড থেকে দূরদৃষ্টি নিয়ে যে কোনো একটা বিষয়ের আইন যখন হবে, সেই আইনটার খুঁটিনাটি দেখে সেটা সেরকম ডিবেট করে খুঁটিনাটিগুলি ফাঁকফোকরগুলো প্রকাশ করে সেটা সংশোধনের প্রচেষ্টাটা নেবে, সেই সুযোগটা তো আছে। এবং সেটার জন্য আসলে কামরুল ভাইয়ের কথা অনুযায়ী আমি বলতে চাই যে আমাদের পার্লামেন্টে অনেক কোয়ালিটি পিপলের আসলে রিপ্রেজেন্টেশন থাকা উচিত বা তাদের থাকা উচিত। কিন্তু আনফর্চুনেটলি পলিটিক্যাল কম্পালশন, যেটা আমাদের দেশ বা পার্শ্ববর্তী বৃহৎ গণতন্ত্রের দেশ ভারত, সেখানে কিন্তু এই ভোটের গণতন্ত্রের চর্চায় কিন্তু অনেক আনওয়ান্টেড মানুষ, যারা আসলে পার্লামেন্টে গিয়ে সারা দেশের মানুষের ভাগ্য কী হবে সেটার নিয়ম নীতি আইন নির্ধারণ করার যোগ্যতা সম্পন্ন মানুষ না, রাদার তাদের সামাজিক এবং অন্যান্য পরিচিতি ভিন্ন রকম, ঠিক পার্লামেন্টারি কোয়ালিটির মানুষ না। এমন প্রচুর মানুষ কিন্তু সবসময়ই আমাদের দেশে দলীয় মনোনয়ন পেয়েছে, নির্বাচিত হয়েছে, মানুষও আবার ভোট দিয়েও তাদেরকে নির্বাচিত করেছে। সেটা আমাদের দেশও, পার্শ্ববর্তী ভারতেও কিন্তু সেই নজির আছে, পাকিস্তানও আছে, প্রায় সব গণতান্ত্রিক দেশেই। আপনি আমেরিকাতেও হয়তো ঠিক এতটা নগ্ন না, কিন্তু নানা রকম ওদের সোশ্যাল পলিটিক্যাল কালচারে যেগুলি খুব খারাপ, সেরকম মানুষজন, ডোনাল্ড ট্রাম্পই তো সেরকম একজন, তাই না? সুতরাং সেই ব্যাপারটা কিন্তু আছেই। হ্যাঁ, মানে এরপরও আমি মনে করি যে স্পেশালি আমরা যখন ডাইরেক্ট ভোটের 300 আসনের মানে সংসদ সদস্য নির্বাচন করলাম, তখন আমরা নিজেরাই যদি বিবেচনা করি, এই 300 আসনের নির্বাচিত এমপিদের মধ্যে আসলে আমরা যে পার্সপেক্টিভে বলছি কোয়ালিটি পিপল,
কতজন আসলে এনশিওর দ্যাট দে আর রিয়েলি কোয়ালিটি। বাংলাদেশের জাতীয় সংসদে তো আমরা বিভিন্ন সময় ইউটিউব বা কিংবা সোশ্যাল ভোটের জন্য যাদেরকে মনোনয়ন করেছি তাদেরকেই আমরা আসলে কিন্তু নানা বাস্তবতার কারণে, নানা বাধ্যবাধকতার কারণে, ডক্ট্রিন অফ নেসেসিটি, হ্যাঁ, সেটার কারণে, পলিটিক্যাল রিয়ালিটির কারণে আমরা হয়তো সেই জায়গায়ও যথেষ্ট মানে মান রক্ষা করতে পারিনি, সেটা আমরা বলবো। শুধু রাজনীতিবিদ হলে কি আসলে মনোনয়ন ফর্ম তোলা যায় কিনা, যে না, সেটাও আমি বিষয়টা সংসদ এরকম। সদস্য না, হতে চাই, আমার না, পেছনে না, অনেক সেটার লোকজন ওরকম- আছে বা ক্ষমতা আছে, না, আমি না, সেই বলে কি যেমন আসলে সে রাজনীতিবিদ কি আমরা এই যে আমাদের সংসদে এবার মনোনয়নে আমরা দেখলাম কি 100% ব্যবসায়ী, অধিকাংশই তো ব্যবসা বাণিজ্যের ব্যবসায়ী মানুষই কিন্তু রাজনীতি। গিয়েছে। অথচ 70-এর নির্বাচনে যদি ধরি তাহলে সেই সময় কিন্তু পেশাজীবী 35% মানুষ ছিলেন হচ্ছে জাস্ট আইন পেশার মানুষ। আইনের লোকই ছিল হ্যাঁ, কেন 35 ছিল? কারণ একটা আইন যৌক্তিক কানুনের কারণ বিষয়। ছিল, কারণ হচ্ছে 70-এর নির্বাচনে ওই যে 6 দফার ভিত্তিতে নির্বাচন, নতুন শাসনতন্ত্র তৈরি করা হবে, পাকিস্তানের নতুন শাসনতন্ত্র তৈরি করা হবে। সেই কারণে কিন্তু আইন পেশার যারা ছিলেন সেই সময় উকিল ছিলেন, মুক্তার ছিলেন, তার বিচারপতি ছিলেন, ব্যারিস্টার ছিলেন, তাদেরকে কিন্তু সেই সময় মনোনয়ন দেওয়া হয়েছে। প্রফেসরদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, শিক্ষাবিদ, হ্যাঁ, শিক্ষক, হ্যাঁ, ইউনিভার্সিটির লেকচারার, একেবারে লেকচারার মাত্র জয়েন করেছেন বা মানে সরকারি কলেজগুলোর লেকচারার ছিলেন, তাদেরকে কিন্তু সেই সময় মনোনয়ন দেওয়া হয়েছে ডেকে ডেকে এনে। হ্যাঁ, বাংলাদেশ সেই সময় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সেই সময় মনোনয়ন দিয়েছে। তারপরে কোয়ালিটিটা না না, ওই কারণেই কোয়ালিটি সম্পন্ন মানুষ, অর্থাৎ মেধা মনন যাদের ছিল সেই সময় বাছাই করে করে নেওয়া হয়েছে। এমনকি 70-এর নির্বাচনে কি করা হয়েছে, বামপন্থার যারা ওই সময় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ বা পাকিস্তান আওয়ামী লীগে ছিলেন না, তাদের বাইরেও, যেমন সেই সময় ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি, অথবা সেই সময় দেখা গেল যে কমিউনিস্ট রাজনীতি করতেন, সেই রকম বামপন্থীদেরকেও নিয়ে আসা হলো। সে যেমন ফণীভূষণ মজুমদার, মনোরঞ্জন ধর, এইরকম বহু মানুষকে কিন্তু ডেকে না, আব্দুর রব সেরনিয়াবাদ, তিনি তো আওয়ামী লীগ করতেন না, ন্যাপের মহিউদ্দিন আহমেদ, এমনকি তার আগে ওই যে আমাদের আব্দুল সামাদ আজাদ, উনি কমিউনিস্ট পার্টি করতেন। এইরকম কমিউনিস্ট কিন্তু অনেক কমিউনিস্টকে কিন্তু সেই সময় 70-এর নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, একটা বিরতি নিয়ে আসি, এই প্রশ্নটা আসলে চলে এসেছে কারণ এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে যার ইচ্ছা হয়েছে সেই কিন্তু একটা মনোনয়ন ফর্ম তুলে নিয়েছে যে আমি সংসদ সদস্য হতে চাই। এটি আসলে কতটুকু ইতিবাচক ফল ফেলবে আমাদের রাজনীতিতে কিংবা সংসদে, একটু জানতে চাইবো আপনাদের কাছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে একটা বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকবেন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। কামরুল ইসলাম চৌধুরী আছেন জুনায়েদ হালিম। বিরতিতে যাবার আগে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম সেটি ওবায়দুল কাদের যতই বলুন না কেন যে মনোনয়ন প্রত্যাশীদের যে এই আগ্রহ তারা দেখছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তারা যে আগ্রহ দেখছিলেন সেটিকে তারা ইতিবাচক হিসেবে দেখছিলেন। তারা ভাবছিলেন যে দলের আসলে দল অনেক বেশি সুসংগঠিত এবং খুব ভালো অবস্থায় আছে বলেই সবার মনোনয়নের এত চাহিদা, যেটি আমরা বিএনপির ক্ষেত্রেও দেখছিলাম যে বিএনপি থেকেও এভাবে পরবর্তীতে আবার সেটি খুব নেতিবাচক একটি ফলাফল বয়ে এনেছে বিএনপির জন্য। এই যে মনোনয়ন প্রত্যাশীদের ইতিবাচক মনোভাব এবং যার ইচ্ছে হলো সেই একটা মনোনয়ন কিনে নিল কিংবা সংসদ সদস্য হতে চাইলো, এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা সুযোগ, মানে সবাই একটা সুযোগ, এই যে এক ধরনের সংকট, এই সংকটের মধ্যে একটা সুযোগ তারা দেখছেন। সুযোগ সন্ধানীরা তো সবসময় থাকেন, যুগে যুগে থাকেন, এবং এই সময়ে মনে করেন যে একটা মৌকা আসলো যদি আমরা পেয়ে যাই, এর ফলে কিন্তু অনেকে বঞ্চিত হন, বঞ্চনার শিকার হন। যেমন যারা পোড় খাওয়া রাজনীতিক, অনেক বছর ধরে রাজনীতি করে আসছেন, একটা দলের নীতি আদর্শ মেনে, তারপরে এলাকার লোকজনের স্বার্থ সংরক্ষণ করে, জনস্বার্থটাকে দেখে ওই রাজনৈতিক দলের আদর্শটাকে লালন করে সেখানে সেই এলাকা ভিত্তিক তিনি রাজনীতি করছেন। তাকে বঞ্চিত করে হঠাৎ করে আসা, দেখা গেল যে একজন হয়তো চলচ্চিত্র নায়িকা, অথবা একজন ফুটবলার, অথবা একজন বাস্কেটবল প্লেয়ার বা ক্রিকেটার, তাকে দিয়ে দেওয়া হলো বড় ব্যবসায়ী। এই যে আমি যে কথাটি এর আগে বললাম যে এবার 61% সংসদ সদস্য হচ্ছেন ব্যবসায়ী, এবং মন্ত্রী হিসেবে আমরা দেখি যে ব্যবসায়ীদের একটা আধিক্য। এটা কিন্তু এক অর্থে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।
কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কিন্তু দুর্নীতিটাকে প্রসারিত করে, দুর্নীতিগ্রস্ত করে ফেলতে পারে। এমনি আমাদের যদিও নির্বাচনী ইশতেহারে আছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু যখনই আমরা মন্ত্রিসভার কম্পোজিশনটা দেখি, এটা কিন্তু ওই এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু দুর্নীতি হবার সুযোগ অবারিত হয়ে গেল। কারণ যখনই মন্ত্রিসভায় একজন মন্ত্রী যখন হন, তিনি কিন্তু তখন রাষ্ট্রের মন্ত্রী, তিনি সব দলের মন্ত্রী, তিনি সব মানুষের মন্ত্রী, সব এলাকার মন্ত্রী। কিন্তু আমরা কার্যত কি দেখি? কার্যত দেখি তিনি তার নির্বাচনী এলাকার মন্ত্রী বা তার বড়জোর তার জেলার মন্ত্রী। তিনি কিন্তু পুরো দেশের স্বার্থটা রক্ষা করে না, জনস্বার্থটা অধিকাংশ সময় কিন্তু তার মাথার মধ্যে থাকে না। তার মধ্যে দলের চিন্তাটাই সবচেয়ে বেশি থাকে এবং এলাকার চিন্তাটা বেশি থাকে। এর ফলে আমি মনে করি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটাকে বলা হয়, ওই রাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে কাজ করবার যে সেই জায়গাটা আমাদের দেখতে হবে। এবং সংসদ সদস্যদের বেলায়ও কিন্তু এটি প্রযোজ্য। তিনি মূলত আইন প্রণেতা, আইন প্রণেতা হিসেবে তিনি থাকতে হবে, তার জনগণের স্বার্থ নিয়ে কথা বলতে হবে, কতটা প্রো পিপল হবে, আইনটা যেন মানে মানুষের স্বার্থ, জনস্বার্থকে ক্ষুণ্ণ না করে, ডেমোক্রেটিক স্পেসটাকে শ্রিঙ্ক না করে, অর্থাৎ অনুদার গণতন্ত্রকে উস্কে না দেয়, উদার গণতন্ত্রের দিকে আমাদের সংসদীয় গণতন্ত্রটাকে যেন বিকশিত করে। কিন্তু আমরা দেখি কি সবসময় মানে এটাকে আরো সংকুচিত করে ফেলা হচ্ছে। সংসদীয় গণতন্ত্র বা যেমন ট্রাঙ্কুলেটেড হয়ে যাচ্ছে, আমাদের পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাই ট্রাঙ্কুলেটেড হয়ে যাচ্ছে। এর ফলে এর দায়টাও কিন্তু আমাদের এই সংসদ সদস্য, এই নির্বাচিত প্রতিনিধি বা এই সংরক্ষিত আসনে যারা নির্বাচিত হবেন তাদের উপরেই বর্তাবে। শেষ বিচারে কিন্তু তাদেরকে জবাবদিহি করতে হবে। আজ থেকে 30 বছর পর, 40 বছর পরের বাংলাদেশ কেমন হবে, সেই ভাবনাটা যদি তাদের মধ্যে না থাকে, তাহলে অর্থাৎ আমাদের এই যে আজকের বাংলাদেশকে আমরা 10 বছর পরের বাংলাদেশ কেমন দেখতে চাই সেটা তাদের উপরে আসলে অনেকখানি নির্ভর করছে। কারণ হচ্ছে কি আমাদের প্রশাসনটা, আমাদের রাষ্ট্রটা কিন্তু এক ধরনের আমলাতান্ত্রিক, এবং ওই যে ঔপনিবেশিক আমলে যেই খাঁচাটা, সেই খাঁচাটা কিন্তু আমরা রেখে দিয়েছি। আমাদের আমলাতন্ত্র সেই খাঁচাটা পছন্দ করে এবং তারা যেই আইনগুলো প্রণয়ন করে দেন, ড্রাফট করে দেন, সেই ড্রাফটটাই কিন্তু মন্ত্রিসভায় যায়, সেই ড্রাফটটাই আবার সংসদে আসে। সেই ড্রাফটটা জনপ্রতিনিধিরা কতটা খতিয়ে দেখেন, কতটা তলিয়ে দেখেন, তার উপরে তার কর্তৃত্বটা কতটা আছে, সেই বিষয়টা কিন্তু এনশিওর করার জন্য ওই যে আমরা আগে সুরঞ্জিত বাবুর মতো গণপরিষদে বা মানে এরপরে সংসদে তাদের যে ভূমিকাটাই দেখেছিলাম, সেই রকম ভূমিকা আমরা দেখতে চাই সংসদ সদস্যদের, সাংসদ হিসেবে। কিন্তু এই সংসদের আয়ু যে কদিনই থাকুক না কেন, যে কত মাসই থাকুক না কেন, এই সংসদ যেন মানে সেই দায়টা এবার তো আসলে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং তিনি বিতর্কিত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম বেশ কয়েক মাস থেকেই, যে বিতর্কিত যে মন্ত্রণালয়গুলো ছিল বা যেই জায়গাগুলো ছিল যেগুলো নিয়ে দেশের পুরোপুরি চিত্র পাল্টে যাচ্ছিল অনেকখানি, সেই জায়গাগুলোতে তো প্রধানমন্ত্রী অনেক বিচক্ষণতার পরিচয় দিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। নিশ্চয়ই এই সব ক্ষেত্রেও তিনি ভেবে দেখবেন বিষয়গুলো। নির্বাচনের পর আওয়ামী লীগ মানুষের মন থেকে পুরোপুরি উঠে গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এবং বিএনপিকে ঢেলে সাজানোর কথা বলছেন দলের অনেক নেতাই। দলের যারা সিনিয়র নেতা রয়েছেন তারা অনেকেই বলছেন যে আমাদের এখন চলে যাওয়া উচিত, যেহেতু আমরা ব্যর্থ। এটি আজকে শোনার পর মনে হলো যে বিএনপির মধ্যে আসলে সেই ভাবনা কিংবা সেই চেতনাবোধের উদয় হয়েছে কিনা। জুনায়েদ হালিম, আপনার কি মনে হয় আসলে বিএনপিকে ঢেলে সাজানোর পরিকল্পনা বা এই যে একটা পুনর্গঠনের প্রস্তাবনা উঠেছে, এটি কতটুকু কার্যকর হতে পারে বিএনপির জন্য, ফিরে আসার জন্য বিএনপির? দেখুন, মানে এরকম মানে মেজর সেটব্যাকের পর মানে বিএনপি একেবারে 12 বছর, প্রায় 11 বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে আছে। বিএনপির মতো রাজনৈতিক দলের কিন্তু এত লম্বা সময় ক্ষমতা থেকেই যাদের মানে জন্ম এবং উত্তরণ, এবং তারা কিন্তু এত দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকাটা তাদের অভিজ্ঞতায় ছিল না। এবং ক্ষমতার বাইরে থাকার কারণে যেটা হয়েছে যে মানে ক্রমাগত বিরোধী অবস্থানে থাকা এবং ক্রমাগত নানা রকম রাজনৈতিক এবং অন্যান্য চাপ সহ্য করতে করতে এবং বিএনপি একরকমের মানে ইন্টিগ্রিটিটা যথেষ্টই মানে ভঙ্গুর, ফ্রেজাইল হয়ে গেছে, একেবারে কাচের গ্লাসের মতো, হাত থেকে পড়লে পরে এটা খান খান হবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপির এখনকার অবস্থাটা। এবং তারা
একান্তই মানে অ্যাবসলিউটলি কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে মানে ব্যাংক্রাফট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। তাদের দলের চেয়ারপারসন কনভিক্টেড হয়ে জেলে আছে, তাদের নেক্সট টু চেয়ারপারসন সে কনভিক্টেড অ্যাবসকন্ডিং বিদেশে আছে। এখন মাথা দুইটা নেতাই নাই, আবার যেই দুই নেতা সেই দুই নেতা হলো কি উত্তরাধিকারের ধারাবাহিকতা, তারা জিয়াউর রহমানের ডিসেন্ডেন্ট, উইডো অ্যান্ড সান। সুতরাং বিএনপির যে নেতৃত্বের বা বিএনপির পার্টির যে ইন্টিগ্রিটিটা সেটা কিন্তু এই মানে উত্তরাধিকারের ভিত্তিটার উপরই কিন্তু পার্টির ইন্টিগ্রিটিটা, এখন সেই ভিত্তিটা আর নাই। অর্থাৎ বিএনপি যদি এখন সাস্টেন করতে হয়, টিকতে হয়, তাহলে তাদের ওই ভিত্তির কথা ভুলে গিয়েই কিন্তু তাদের আসলে নিজেদেরকে নিজেদের মতো আবার পুনর্গঠিত করতে হবে, দাঁড় করাতে হবে। এখন তারেক জিয়া মুক্ত বা খালেদা মুক্ত বিএনপি আর তারেক জিয়া খালেদা জিয়া ভুক্ত বিএনপি, এই দুইটার নিরূপণ করার ক্ষেত্রে কিন্তু বিএনপি খুবই অভ্যন্তরীণ একটি সংকটের মধ্যে আছে, এবং সেই সংকটের বহিঃপ্রকাশ কিন্তু তাদের বিভিন্ন সময়ে তাদের যারা জাতীয় নেতৃত্ব হিসেবে বিএনপির পরিচিত বা আমরা জানি সেরকম লোকজনের কথাবার্তার মধ্যে কিন্তু এক এক সময় এক এক রকমের কথা, একজনের সাথে আরেকজনের ভিন্ন রকমের কথা, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট বিভিন্ন বিষয়ে, সেগুলি কিন্তু আমরা দেখছি। রিজভী সাহেব একরকম বলছেন তো ফখরুল সাহেব আরেক রকম বলছেন। এবং হ্যাঁ দেখেন মানে যারা যারা এই নির্বাচনী মানে নির্বাচন পরবর্তী সময় দেখেন যে মির্জা ফখরুল সহ সবাই মিলে 8টি জিতেছেন। বিএনপির স্টলওয়ার্ড যারা লিডার্স তারা কিন্তু জিতেননি, এবং তারা ওই অর্থে যে মন লাগিয়ে নির্বাচনটা করেছেন বিষয়টা কিন্তু এমনও না। বিএনপির কোনো প্রার্থী কিন্তু খুব মন লাগিয়ে নির্বাচন করে, মন লাগাতে চাইলে সুযোগ তৈরি করা যেত। তারা যেহেতু দাবি করে তাদের অনেক মানে জনসমর্থন আছে। এখন আমি আমার প্রার্থী যদি এলাকায় না যায়, প্রার্থী যদি নিজে ভিগোরাসলি না নামে, তার সমর্থকরা তো সেই উদ্দীপনাটা পাবে না। আমি সেই বিতর্ক তো এখন গেছে, সেটা আমি আর রেস্টেনে বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাই এখনকার বাস্তবতা, বিএনপি যদি সাস্টেন করতে হয় তাহলে ওই যে বললাম যে খালেদা তারেক ভুক্ত অথবা খালেদা তারেক মুক্ত, তাদের এইটা আগে আসলে নিরূপণ করতে হবে। এবং সেইটার সাথে আরো যেটা বড় সংকট, বিএনপি কি জামাতের মানে সঙ্গ এবং জামাতের সাথে যে তাদের সখ্যতা সেটি এটা স্পষ্ট করে তারা সেই বিষয়টা নিশ্চিত করে তাদের অবস্থানটা ঘোষণা করতে পারবে না। আদারওয়াইজ কিন্তু ডক্টর কামাল হোসেনও বলছেন আসলে অনেকখানি। সুতরাং বিএনপির যদি এই অবস্থা থেকে বেরিয়ে না আসতে পারে, এবং দেখেন মওদুদ সাহেব আজকে বলে দিয়েছেন কিন্তু যে বিএনপির পুনর্গঠন দরকার তরুণ নেতৃত্ব নিয়ে এসে। আবার খন্দকার মোশাররফ সাহেবও কিন্তু নিজেরা সরে যাওয়ার কথা বলছেন। এই যে পরাজিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে দায়িত্ব অন্যদের কাছে ছেড়ে দেওয়ার কথা ওনারা ভাবছেন, আমি মনে করি যে এটা হয়তো বিএনপির যে পলিটিক্যাল পলিসি বা তাদের যে নিজস্ব রাজনৈতিক আদর্শ, অর্থাৎ ধর্মকেন্দ্রিক একটু ডান পন্থার রাজনৈতিক আদর্শ, সেই আদর্শিক রাজনীতিটা যেন এই দেশে অব্যাহত থাকে, সেটার জন্য এই রাজনীতির যারা স্টলওয়ার্ড লিডার্স তারা কিন্তু তাদের নিজেদের এখন পর্যন্ত তাদের যে অবস্থানটা বললেন যে তারা বুঝতে উপলব্ধি করছেন যে তারা আসলে ডিফিটেড, দে কুড নট কিপ ইট আপ। সো তারা এখন চাচ্ছে যে তাদের নেক্সট জেনারেশনের কাছে ছেড়ে দিতে। এখন নেক্সট জেনারেশন কতটা আসলে প্রস্তুত সেটা একটা বড় প্রশ্ন। সেটাও একটা বিষয়। আমরা একটা নিশ্চয়ই বিরতির পরে সেই বিষয়গুলো ফিরে পাবো। একটা ছোট্ট বিরতির পরে সে আলোচনায় আসছি। আরেকটা বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে জুনাইদ হালিম আছেন কামরুল ইসলাম চৌধুরী। দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো ঠিক এই মুহূর্তে কি খবর দিচ্ছে। bdnews24.com রয়েছে শুরুতেই আমাদের সাথে, এবং প্রথম খবরটি হচ্ছে জানুয়ারির শেষে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ। আমরা দেখেছি যে চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যে চিহ্নিত ও তালিকাভুক্ত ইয়াবা চোরা কারবারিরা আত্মসমর্পণের জন্য কক্সবাজার শহরে জড়ো হচ্ছেন। সেখান থেকে একটি আসলে ঘোষণা এসেছে যে এবার মাদকের বিরুদ্ধে বা ইয়াবার বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার সংসদ সদস্যের পক্ষ থেকে। এছাড়া রয়েছে অবৈধ সিটিং সার্ভিসে জিম্মি ঢাকাবাসী ঐক্যফ্রন্ট না টেকারই কথা ওবায়দুল কাদের বলেছেন। এটি নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে খবরগুলি পড়ে নেই। ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তিযোদ্ধা আশরাফুন্নেসার মৃত্যু। বিশ্বকাপের দল গঠনে বিপিএল কে গুরুত্ব দিচ্ছে না কোচ। পরের সংবাদপত্রটি একটু দেখে নিতে চাই কোনটি আছে আমাদের সাথে। বাংলা ট্রিবিউন আছে রাজধানীতে গাড়ি চুরির সক্রিয় চক্র, বিএনপিকে পুনর্গঠনের
পক্ষে মত দিলেন জ্যেষ্ঠ নেতারা। সড়কে নির্মাণ সামগ্রী, কাউকে পাত্তা দেন না বাড়ির মালিক। এছাড়া রয়েছে কম দামে শিল্প মালিকদের বিদ্যুৎ দিতে চায় সরকার, জীবিত স্বজনদের মৃত্যু দেখিয়ে জামিন, 3 আসামি লাপাত্তা। যেটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো ঐক্যফ্রন্টে ভাঙন দেখা দিয়েছে, ভাঙনের সুর ঐক্যফ্রন্টে। কামরুল ইসলাম চৌধুরী, ওবায়দুল কাদেরও যেমনটা বলছিলেন যে এটার গঠন দেখে মনে হয়েছে যে তার ভাঙন আসন্ন, একেবারে নিশ্চিত, নির্ধারিত। আসলে কি ঐক্যফ্রন্ট ভেঙে গেল কিনা, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। যেটা মনে হয় যে ঐক্যফ্রন্ট তার একটা যে ইলেকটোরাল একটা অ্যালায়েন্সের মতো ছিল, সেই কাজটা তাদের শেষ। এখন যেটি প্রয়োজন আমার কাছে যেটা মনে হয় যে তাদের একটা রাজনৈতিক প্রয়োজন কিন্তু ফুরিয়ে যায়নি এই অর্থে যে শাসক দল এবং তার মিত্রদের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা জোট থাকা দরকার আমাদের রাজনৈতিক ভারসাম্যের জন্য, গণতন্ত্রের জন্য, সংসদীয় গণতন্ত্রের জন্য। কারণ এমন একটা স্পেস, ডেমোক্রেটিক স্পেসটাকে যদি আমরা প্রসারিত করতে চাই, বাড়াতে চাই, তাহলে ঐক্যফ্রন্টের কিন্তু প্রয়োজন একেবারে ফুরিয়ে যায়নি। ওবায়দুল কাদের হয়তো ঠাট্টা করে সে কথা বলেছেন, তিনি করতেই পারেন, কারণ হচ্ছে বিজয়ীরা তো আমাদের দেশে উইনার্স টেক অল, তো ওই সিনড্রোমে অনেক কমপ্লেসেন্সি থাকে, অনেক কিছু থাকে। কিন্তু আমরা যদি দূরদৃষ্টি দিয়ে দেখি, দূরচিন্তা যদি করি, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ঐক্যফ্রন্টের প্রয়োজনীয়তা রয়েছে। মাঠের রাজনীতিটার জন্য কিন্তু একটা বড় অ্যালায়েন্সের প্রয়োজন আছে। এই কারণে প্রয়োজন আছে যাতে বাংলাদেশে যে সুশাসনটা সুনিশ্চিত হয়, জবাবদিহিতার একটা স্পেস থাকে। গণতন্ত্রটাকে আমরা যদি কোয়ালিটি সম্পন্ন করতে চাই, এবং বিএনপিকেও যে কথাটি আমার কাছে মনে হয়েছে যে খন্দকার মোশাররফ সাহেব যে কথা বলেছেন, খন্দকার মোশাররফ সাহেবের কথাটাও কিন্তু আমি মনে করি যে একটা প্রুডেন্ট। অবশ্যই এইভাবেই আসলে ঐক্যফ্রন্টের সাথে থাকা এবং বিএনপির পুনর্গঠন দুটি খুব দরকার। কামরুল ইসলাম চৌধুরী, থামিয়ে দিতে হচ্ছে আপনাকে, ক্ষমা করবেন আমাকে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে, আপনাদেরও ধন্যবাদ।